হ্যালো, টুয়েলভ কমার্স। ওর আগের দিন আমরা মেটেরিয়ালসের স্টোর লেজারটা করেছিলাম। ওটা করেছিলাম আমরা ফিফো মেথডে। ফিফো মেথড আগের দিন আমি ডিসকাস করে দিয়েছি ব্যাপারটা কি। আজকে একটা নতুন অঙ্ক নিয়ে আবার শুরু করব, সেটা দেখাবো লিফো মেথডে। একই প্রবলেমটা থাকবে, প্রবলেমটা একই থাকবে, প্রবলেমটা একই রাখছি এই কারণে, তাহলে তোরা ফিফো আর লিফো ডিফারেন্সটা বুঝতে পারবি। যদি আমি অন্য কোনো সমস্যা নিয়ে অঙ্কটা তৈরি করি তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে আমি কি করেছি, সেম অঙ্ক রেখেছি, অঙ্কটার প্রবলেম সেম, শুধু মেথডটা চেঞ্জ করে দিয়েছি। মেথডটা হচ্ছে লিফো মেথড। ফুল ফর্ম কি না, লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ যে কাঁচামালটা শেষে আসবে সেই কাঁচামালটার দাম ধরে আমরা স্টোরে থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টে জিনিসপত্র পাঠাবো। তো আগের দিনই আমি কিছুটা বলে দিয়েছিলাম যে যে কোনো কারখানায় উৎপাদন কাজটা চলে, স্টোরে কাঁচামাল আসে, সেই স্টোর থেকে কাঁচামালগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে যায় এবং জিনিসটা তৈরি হয়। এখন কিন্তু কোনো কারখানার মালিক কারখানার সব কাঁচামাল একসঙ্গে কেনে না, কাঁচামালটা খেপে খেপে কেনে। অর্থাৎ ডে আফটার ডে জিনিসগুলো কিনতে থাকে। একটা লটে মাল আসলো, সেই মালটা শেষ হলো, আর একটা লট মাল আসলো, সেই মালটা আবার পাঠালাম প্রোডাকশন ডিপার্টমেন্টে, সেটা শেষ হলো, আবার কিছু মাল আসলো। অর্থাৎ লটে লটে কাঁচামালগুলো স্টোরে ঢোকে এবং স্টোর থেকে লট অনুযায়ী কাঁচামালগুলো বেরিয়ে যায়। এবারে প্রশ্ন হচ্ছে যে বারে বারে যে আমরা কাঁচামালগুলো কিনছি, অর্থাৎ প্রতিটা তারিখ বিভিন্ন হয়ে যাচ্ছে, দামও তাই চেঞ্জ হয়ে যায়, দামটা বাড়তে পারে, কাঁচামালটার দাম কমতে পারে। অর্থাৎ আজকে যে কাঁচামালটা আমরা কিনেছি, আগামী 4 দিন পর হয়তো সেই দামটা থাকবে না, সেই দামটার পরিবর্তন ঘটতে পারে, দামটা বাড়তেও পারে, দামটা কমতেও পারে। এই যে দামের ওঠা পড়া, এটাকে আমরা কন্ট্রোলে রেখে আমরা একটা স্টোর লেজার করি, অর্থাৎ স্টোর সিস্টেম করি। আমার কত কাঁচামাল চলে গেল অথবা কত কাঁচামাল পড়ে থাকলো স্টকে। ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন অঙ্ক নিয়ে, অর্থাৎ প্রবলেম, আবার বলছি প্রবলেমটা কিন্তু আগের দিন যে প্রবলেমটা নিয়ে করেছি সেই প্রবলেমটাই আমি রেখেছি, শুধু মেথডটা চেঞ্জ করে দিয়েছি। মেথডটা হয়ে গেছে লিফো মেথড। অর্থাৎ যে কাঁচামালটা শেষে আসবে সেটার যে দাম ইস্যু করার সময় সেই দামটাকে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বোর্ডটা দেখ, বোর্ডটা পুরো দেখা যাচ্ছে? বোর্ডটা পুরো দেখা যাচ্ছে? আমাকে দেখতে হবে না, বোর্ডটা দেখ, বোর্ডটা পুরো দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখ আমি লিখে দিয়েছি তলায় লিফো মেথড। দেখ এবারে অঙ্কটা, প্রথম প্রবলেমটা আমি করে ফেলেছি, অঙ্কটা এবার পরপর অঙ্কটা দেখ। ফার্স্ট দিন অর্থাৎ 1/12/19, অর্থাৎ ডিসেম্বর মাসে 1 তারিখে 19 সালের আমি 2000 টাকার জিনিস কিনেছি। আমি স্কেচ পেন দিয়ে দাগ দাগ দিয়ে যাচ্ছি, সেটা তাহলে বুঝতে পারবি। 2000 টাকা, 2000 ইউনিট মাল কিনেছি। রেট কত ছিল? 5 টাকা করে। তাহলে কত টাকার মাল কিনেছি? 10,000 টাকার মাল কিনেছি। সেদিনকে কোনো কিছু ইস্যু করিনি, তাহলে ইস্যুর যে ঘরটা সেটা দেখ আমি ফাঁকা রেখে দিয়েছি, ড্যাশ ড্যাশ করে দিয়েছি। তাহলে শেষে গিয়ে দেখবো ব্যালেন্সে, তাহলে আমার ব্যালেন্সে কত টাকার মাল পড়ে থাকলো? 2000 ইউনিট পড়ে থাকলো, 5 টাকা করে, তার ভ্যালুয়েশন হচ্ছে 10,000। ঠিক আছে, নেক্সট ডেট অর্থাৎ 8 তারিখ। 8 তারিখে আমি আরও 1,000 টাকার 1,000 ইউনিট মাল কিনেছি। 1,000 ইউনিট মাল কিনেছি 6 টাকা দরে। দেখ দরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দর বেড়ে গেল। 6 টাকা দরে টোটাল ভ্যালুয়েশন মালের কত? 6,000 টাকা। সেদিনকেও কোনো ইস্যু হয়নি। তাহলে এখন আমার বর্তমান স্টকে মাল কত থাকবে? আগে 2000 ছিল, এখন 1000 কিনলাম, অর্থাৎ 3000। তার ব্রেকআপটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আগে 2000, এখনের 1000, সেগুলোর দাম ক্যালকুলেশন করেছি। আগে 2000-এর 5 টাকা করে, এখনের 1000 কিনলাম 6 টাকা করে, দুটো টোটাল দাঁড়িয়ে 16,000 টাকার মাল আমার গুদামে মজুদ আছে। এইবারে এইটা কিন্তু লিপো মেথডে এইটুকু কিন্তু অঙ্ক একই হবে।
ডিফারেন্সটা আসবে বা পরিবর্তনটা ঘটবে 15 তারিখে, যেদিনকে আমি মালটা ইস্যু করব। 15 তারিখে দেখা যাচ্ছে আমি কিছু কিনিনি, সেদিনকে আমি 2500 টাকার মাল ইস্যু করেছি। 2500 ইউনিট, আজ 2500 ইউনিট ইস্যু করেছি। তাহলে এটা আমি নেব কি করে? যেহেতু এটা লিফো মেথড, লাস্ট লট থেকে আগে নেব। লাস্ট লট এখানে ব্রেকআপটা এই জন্য করে দিচ্ছি, লাস্ট লট কত? 1000। তাহলে আমি 1000 থেকে পুরো নিয়ে নিচ্ছি, 1000টা পুরো নিয়ে নিলাম, 1000টা দেখ পুরো নিয়ে নিলাম 6 টাকা দরে। 6 টাকা দরে ভ্যালুয়েশন দাঁড়ালো 6000। আর বাকি থাকছে কত? 1500। এই যে 2000 পড়ে আছে, এর থেকে 1500 টাকা নিই, 1500 ইউনিট নিলাম। কত টাকা দরে? 5 টাকা দরে, লিখলাম 5 টাকা। তাহলে দাঁড়াচ্ছে কত? 7500। টোটাল ইস্যু করলাম যে কাঁচামাল, তার ভ্যালুয়েশন দাঁড়ালো 13500। তাহলে এই 1000 পুরো নিয়ে নিয়েছি, এইখান থেকে 1500 নিয়েছি, তাহলে আমার ম্যাটেরিয়ালস পড়ে থাকছে 500। ঠিক আছে, তার রেট কত? এই 5 টাকা করে, তাহলে 5 টাকা দিয়ে দিলাম, এইখানে ভ্যালুয়েশন দাঁড়িয়ে গেল। অর্থাৎ আমার স্টকে মাল আছে এখন 2500 টাকা। নেক্সট ডেট অর্থাৎ 22 তারিখে, 22 তারিখে আরো 2000 টাকার 2000 ইউনিট মাল কিনলাম 6.5 টাকা করে। ভ্যালু কত দাঁড়ালো? 13000। ঠিক আছে, তাহলে এবারে কোনো ইস্যু নেই। এইবারে আমার স্টকে মেলাবো, ব্যালেন্সে কত থাকলো? আগের 500 প্লাস এখনের 2000, 2500। ব্রেকআপটাও দেখিয়ে দিয়েছি, 500 আর 2000, রেটগুলো পাশে ফেলে দিয়েছি, তাহলে আমার 15500 হচ্ছে। ঠিক আছে, এইবারে 30 তারিখে গিয়ে আমি 2200 অর্থাৎ 2200 ইউনিট মাল ইস্যু করছি। কিভাবে ইস্যু করব? আগেই বলেছি, পিছন থেকে নেব, অর্থাৎ লাস্ট লট হচ্ছে 2000। এই 2000টা পুরো নিয়ে নিলাম, দেখ 2000টা আমি পুরো নিয়ে নিলাম, আর এই 500 থেকে বাকি 200 নিলাম। রেটটাও ফিরে দিলাম, দেখ 2000 এর রেট ছিল 6.5 টাকা করে, 6.5 টাকা লিখেছি। আর এই 500 রেট ছিল 5 টাকা করে, 5 টাকা লিখেছি। এটা গুণ করে এখানে বসিয়েছি 13000, এটা গুণ করে 500। অর্থাৎ আমি ইস্যু করেছি যে মালটার, তার টোটাল ভ্যালুয়েশন 13500। ঠিক আছে, তাহলে এখন কত টাকার মাল পড়ে থাকলো? না, এই 500 থেকে 200 চলে গেছে, 300 পড়ে থাকলো, তার ভ্যালু 5 টাকা, 1500 টাকার মাল পড়ে আছে। এইবারে শর্টেজ জিনিসটা আগেও বুঝিয়েছি, আগের বারও বুঝিয়েছি, এবারও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কোনো কোনো সময় হয় কি, স্টোর থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টে মাল পাঠাবার পর কিছু শর্টেজ হয়, অর্থাৎ ঘাটতি হয়। কেমন ব্যাপারটা দেখ, ধর আমার 100 ইউনিট অ্যাকচুয়াল দরকার, 100 ইউনিট, 100 প্রোডাকশন ডিপার্টমেন্টে 100 ইউনিট মাল দরকার, আমি পাঠিয়েছি 80 ইউনিট, তাহলে তো পুরো কাজ করতে পারবে না, তাহলে 20 ইউনিটের ঘাটতি পড়বে। এই যে 20 ইউনিট, এটাকে আমরা বলি শর্টেজ। তখন আমি কি করব? না, স্টোর থেকে আরো 20 ইউনিট পাঠাবো। এই যে আরো 20 ইউনিট ঘাটতির জন্য পাঠাতে হচ্ছে, এটাকেই বলে শর্টেজ। এখানে শর্টেজ পড়েছে, অর্থাৎ আমি পাঠিয়েছিলাম 2200 ইউনিট, তাতে কাজ হয়নি, আরো 100 ইউনিট দরকার, আমি 100 ইউনিট কি করব? আবার নতুন করে পাঠাবো। 31 তারিখে দেখছি শর্টেজ হয়ে গেছে, আমার আরো 100 পাঠাতে হবে, তাহলে সেটা ইস্যুর ঘরে লিখবো। আর রেটটা কি আনবো? লাস্ট রেট, অর্থাৎ লাস্ট যে রেটে ইস্যু হয়েছিল, অর্থাৎ 5 টাকা দরে, তাহলে 5 টাকা দরে ইস্যু করব। তাহলে এখন মাল পড়ে থাকলো 1000 টাকার। 200 থেকে 300 থেকে 100 চলে গেল, পড়ে থাকলো 200, তাহলে মাল পড়ে থাকলো 1000 টাকার। এটা তোদের উত্তর। এইটাই হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে শর্টেজ। আর ইস্যুর অনেক সময় প্রশ্ন মতে ইস্যুর ভ্যালুয়েশন চাই, ইস্যুর ভ্যালুয়েশনগুলো এখান থেকে বার করে দিবি, এই যে এইটা, আর এইটা হচ্ছে ইস্যুর ভ্যালুয়েশন। ঠিক আছে, আর একবার আমি চেক করে নিই জিনিসটাকে, খুব দ্রুত বলে যাচ্ছি, এবারে ভালো করে শোন। ফার্স্ট 12 তারিখ, 1 তারিখে, ডিসেম্বর মাসের 1 তারিখে 2000 ইউনিট মাল কিনেছি 5 টাকা করে, তাহলে টোটাল ভ্যালুয়েশন 10,000। কোনো ইস্যু হয়নি সেন্টে, তাহলে ব্যালেন্সে পড়ে থাকলো কত? 2000 ইউনিট পড়ে থাকলো, তাহলে 2000 ইন্টু 5 করে 10,000 হয়ে গেল। এটা বোঝা গেল। এটা কিন্তু ফিপোলিপিপে রিসিপ্টের ক্ষেত্রে ফিপোলিপিপে একই আসবে, প্রবলেমটা দাঁড়াবে তোকে ইস্যুর সময়। এখানেও তাই হলো, দেখ 8 তারিখে কিনলাম 1000 টাকার মাল 6 টাকা করে, 6000, কোনো ইস্যু নেই, ইস্যু ড্যাশ। তাহলে আমার টোটাল মাল দাঁড়ালো কত? আগের 2000 আর এখনের 1000, 3000।
তাহলে 3000-এর ব্রেকআপটা দেখিয়ে দিবি পরীক্ষার সময় বা প্রবলেমে, তাহলে সুবিধা হবে ইস্যুর ক্ষেত্রে। ব্রেকআপটা কীরকম, আগে 2000 এখনের 1000, আগে 2000-এর রেট 5 টাকা, এখন 1000-এর রেট 6 টাকা, গুণ করে বসালাম, আমি টোটাল ভ্যালুয়েশন পেয়ে গেলাম। স্টকে আমার মাল আছে 16,000 টাকা। এইবারে ভালো করে খেয়াল কর এই ইস্যুটা ভালো করে খেয়াল কর। 15 তারিখে আমি 2500 ইস্যু করছি, 2500। যেহেতু এটা আমরা লিপো মেথডে করছি, তাহলে কি করব, পিছনের যে লটটা অর্থাৎ সর্বশেষ যে লটের মালটা এসছে সেটা আগে নেব। সর্বশেষ এইখানটাকে আমি ব্রেকআপ করেছি এই জন্যে, দেখ এইখান থেকে তুই বুঝতে পারবি শেষ লট কোনটা। এই 1000 টাকার লটটা শেষ, তাহলে এই 1000 পুরো নিয়ে নিলাম। তাহলে আরো দরকার কত, 1500। তাহলে এই যে 2000 রয়েছে এখান থেকে 1500 নিলাম। এবারে রেটগুলো বসালাম, এই 1000 টাকা দিয়েছি 6 টাকা করে, দেখ 6 টাকা করে বসিয়েছি। এখান থেকে এই যে 2000 রয়েছে তার রেট 5 টাকা করে, এখান থেকে আমি নিয়েছি 1500, 5 টাকা করে গুণ করে বসিয়েছি। তাহলে টোটাল যে স্টক আমি ইস্যু করলাম তার ভ্যালুয়েশন যদি চাই, ভ্যালুয়েশন হচ্ছে 13,500। তাহলে পড়ে থাকলো কত, এই যে 2000 তার থেকে 1500 নিয়ে নিয়েছি, এইটা তো পুরো চলে গেছে, এই জন্য গোল করে দিয়েছি। এই 2000 থেকে আমি 1500 নিয়েছি, 500 পড়ে রয়েছে। রেট কত, 5 টাকা করে, তাহলে আমার ভ্যালু দাঁড়ালো 2500। এখন আমার 2500 টাকার মাল পড়ে আছে। নেক্সট ডেতে আরো 2000 কিনলাম 6.5 টাকা করে, দাম দাঁড়ালো 13,000। 500 ছিল, আরো 2000 কিনলাম, 2500 টাকার মাল হয়ে গেল। ব্রেকআপ কিরকম, আগের 500 5 টাকা করে, এখনের 2000 6.5 টাকা করে ভ্যালুয়েশন করে আমার এখন স্টোরে মাল আছে 15,500 টাকার। নেক্সট যেটা খেয়াল করবো ভালো করে, ইস্যু করছি কত, 30 তারিখে, কোনো রিসিপ্ট নেই, ইস্যু করছি 2200। কি করে ইস্যু করব, লাস্ট যে 2000 তার থেকে পুরো 2000-ই নিয়ে নিলাম, রেট 6 টাকা 50। আর কত, 200 পড়ে থাকছে, 500 থেকে 200 নিলাম। 500 রেট কত ছিল, 5 টাকা করে, তাহলে 200 রেটও 5 টাকা করে হবে, গুণ করে বসালাম, ভ্যালুয়েশন বেরিয়ে গেল টোটাল। তাহলে এইখান থেকে যদি আমি 500 থেকে 200 নিয়ে নিই, পড়ে থাকে 300, রেট 5 টাকা, পড়ে থাকলো 1500 টাকা। এইবার দেখা গেল যে 31 তারিখে একটা শর্টেজ হচ্ছে। শর্টেজ মানে হচ্ছে যা আমি মাল পাঠিয়েছিলাম তার সেটা সাফিসিয়েন্ট হয়নি, আবার নতুন করে মাল পাঠাতে হচ্ছে 100। এবং খেয়াল রাখবি যে শর্টেজ হলে লাস্ট যে রেটে মাল ইস্যু হয়েছে সেই রেটটাই দিবি। তাহলে এখানে লাস্ট রেটটা ছিল 5 টাকা, আমি 5 টাকা করেই নিয়েছি, 500 হয়েছে, তাহলে 300 থেকে 100 চলে গেল, 200 থাকলো, 5 টাকা করে 1000 উত্তর। এই দাঁড়ালো ব্যাপারটা, বোঝা গেছে? এই হলো পুরো অঙ্কটা। এইগুলো অঙ্কগুলো এইভাবে পুরো এইভাবে ছক করে যদি ব্রেকআপগুলো দেখিয়ে আর প্রতিটা রেট ওয়াইজ তুই যদি লাইন টেনে দিস, তাহলে করতে তোদের সুবিধা হবে, অনেক সুবিধা হবে। নাহলে কিন্তু কি হল, একটুখানি জিনিসগুলো একটুখানি ক্লামজি হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে যে কোন ডেটে কি মাল গেছে। এরকম ব্রেকআপগুলো করে দিবি, আর প্রতিটা ডেটের শেষে একটা দাগ টেনে দিবি পুরো, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, যে খাতা দেখবে তারও বুঝতে সুবিধা হবে। এইভাবে অঙ্কগুলো করবি, ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো করবি এবং বইয়ে যা অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবি, দেখবি মোটামুটি জিনিসগুলো সোজা। আর আমি সিম্পল আর ওয়েটিং করাচ্ছি না, তোদের সাধারণত এই দুটোর মধ্যে থেকেই আসে, ফিপো থেকেই আসে, সিম্পল অ্যাভারেজ খুব একটা আসে না, ঠিক আছে? এর পরের দিন আমরা অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করবো, এবার অ্যাকাউন্টেন্সি একটা চ্যাপ্টারে চলে যাবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এটা থাক। এটা মোটামুটি তোরা বুঝতে পেরেছিস কিনা, যদি না বুঝতে পারিস আমাকে ফোন করিস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোদের কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবি, হ্যাঁ? আর না বুঝতে পারলে যেখানে যেখানে তোর অসুবিধা হবে সেগুলো আমাকে পয়েন্ট আউট করে বলে দিবি। এই হচ্ছে মোদ্দা কথা, স্টোর লেজার এভাবে করতে হয়। লিপো করে দিলাম, ফিপো করে দিলাম, কোনো অসুবিধা থাকলে আমায় ফোন করে জিজ্ঞেস করবি। একদিন সায়ন বলে একটি ছেলে জিজ্ঞেস করেছিল, ফোন করে আরও 2-4 জন জিজ্ঞেস করে শর্টেজের জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম। শর্টেজ মানে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে মাল পাঠাবার পর যদি কোনো ইনসাফিসিয়েন্ট হয়, যে মালটা আমি পাঠাচ্ছি সেটা যদি সাফিসিয়েন্ট না হয়, তখন নতুন করে আরও মাল পাঠাতে হয়, সেটাইকে বলা হয় শর্টেজ। এই শর্টেজ করলেই আমাকে ইস্যু করতে হবে, ইস্যু। আবার অনেক সময় হয় কি, আরেকটা জিনিস তোদের বলে দিই, আরেক সময় হয় কিন্তু রিটার্ন হয়। রিটার্নের ক্ষেত্রে কিন্তু রিসিপ্টে লিখতে হবে। কীরকম হয়, ভাব আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে 100 ইউনিট মাল দরকার, আমি 120 ইউনিট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ভাব আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে 100 ইউনিট মাল দরকার, আমি স্টোর থেকে
120 ইউনিট পাঠিয়ে দিয়েছি, তাহলে 20টা ইউনিট আমাদের এক্সেস হয়ে যাচ্ছে। সেটা কি করবে, প্রোডাকশন ডিপার্টমেন্ট আমাকে আবার রিটার্ন করে দেবে, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্টকে রিটার্ন করবে। তখন কিন্তু আবার আমাকে দেখাতে হবে সেটা রিসিপ্টে। সেটাকে যদি রিটার্ন হয়, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে যদি রিটার্ন হয়, সেটাকে আমি লিখবো কিন্তু রিসিপ্টে। রিসিপ্ট কলমে লিখে তার ভ্যালুয়েশন বার করে ক্যালকুলেশন করব। ভ্যালুয়েশনটা কি করব, যে রেটে আমি দিয়েছিলাম, যে রেটে আমি ইস্যু করেছিলাম, সেই রেটেই রিটার্ন করে নেবো। ঠিক আছে, রিটার্ন তাহলে বুঝে গেলি। রিটার্নটা কিচ্ছু না, কোনো সময় এক্সেস মেটেরিয়ালস যদি স্টোর থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে গিয়ে থাকে, তখন প্রোডাকশন ডিপার্টমেন্টে সেটা রিটার্ন করে দেয়। রিটার্নটাকে আমরা রিসিপ্ট হিসাবে ট্রিট করব। রিটার্ন ফ্রম প্রোডাকশন ডিপার্টমেন্ট যদি থাকে, বা 500 ইউনিট রিটার্ন ফ্রম প্রোডাকশন ডিপার্টমেন্ট, তাহলে 500কে আমরা রিসিপ্ট হিসাবে ট্রিট করব এবং সেই রেটে আমরা দেখিয়ে দেবো। এই হচ্ছে মোদ্দা কথা, একদম সোজা চ্যাপ্টার। এটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস কর। আগামী দিনে যে ক্লাসটা হবে সেটা অ্যাকাউন্টেন্সি হবে, এবং চ্যাপ্টারটা হচ্ছে তোর ভালো চ্যাপ্টার। আমাদের ইয়েটা শেষ হয়েছে, ইস্যু অফ শেয়ার শেষ হয়েছে। আমরা এবারে চলে আসবো রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ এইটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা দিয়ে শুরু করবো। ঠিক আছে, আজকের মতো থাক।